আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ওই যে তোমরা তো আমাকে ওই যে অ্যাসাইনমেন্টের কথা যে বললা যে আরেকটা অ্যাসাইনমেন্ট যে দেব, তোমরা তো আমাকে ফোন করলা না যে কিসের করবা। আমি কি তাহলে আমার নিজের মতন করে একটা দিয়ে দেব? সময় তো সেরকম কিছু নাই, হ্যাঁ? ফোন করার কথা ছিল না? তোমরা যে বললা তোমরা চয়েস করে দিবা। অলরেডি তো মনে করো প্রথম চ্যাপ্টারের উপর একটা অ্যাসাইনমেন্ট আমি দিয়েছিলাম সিভিলকে। তো ওইটাই আমি দিয়ে দিতে পারি, ওটা খুব সোজা কিন্তু। হ্যাঁ? ম্যাম, আপনার ইচ্ছে ম্যাম এটার উপর দিতে পারেন, অথবা সিভিভি পড়াইছিলেন লাস্ট ক্লাসে ওটার উপর দিতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরা আমাকে জানালা না, কারণ আমি নিজেও তো আসলে ব্যস্ত থাকি না অনেক। আমি তো শুধু একটা না, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, অনেক ব্যাপার নিয়ে ব্যস্ত থাকি। আরো এখন সাপ্লিমেন্টারি পরীক্ষা টরীক্ষা নিয়েও না আসলে একটু ব্যস্ততার মধ্যে আছি, যার ফলে আমার মনেও ছিল না যে তোমাদের সাথে আবার একটু কন্ট্যাক্ট করবো, বুঝছো? আমাদের আচ্ছা, যাক। শিশুর এই হ্যাঁ, ঠিক আছে। বিষয়গুলোর দিকে ম্যাম প্রেশারও তো বেশি আছে ম্যাম, যদি সহজ দিতে পারেন তাহলেও ভালো, ইজি হ্যাঁ, দিতে। তাহলে ওই যে, হ্যাঁ, যেটা সহজই হবে, আমি সেরকমই একটা কাছে তাহলে একটা আমি নিজে চয়েস করে একটা দিয়ে দেবো না। আচ্ছা, ঠিক আছে, তোমরা দেখো আমি একটা আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং ভার্সেস ভেরিয়েবল কস্টিং। এটা অলরেডি কিন্তু এই দুটো চ্যাপ্টার কিন্তু অলরেডি, দুটো চ্যাপ্টার দ্যাট মিনস হচ্ছে যে দুটো টেকনিক কিন্তু আমরা অলরেডি করেছি। হ্যাঁ, এই জন্য তোমাদের খুব বেশি অসুবিধা হবে না। দ্যাট মিনস দুটো টেকনিকের ইনকাম স্টেটমেন্ট তৈরি করার যে দুটো টেকনিক, দুটোই কিন্তু করানো হয়ে গেছে। বাট আমি জাস্ট দুটোর মধ্যে কম্পারিজনটা আমরা দেখাবো এখন। বাট জিনিসটা আমি তোমাকে একটু বুঝায় বলি, যে মনে আছে কিনা জানি না, যে তোমাদেরকে আমি একটা কস্ট অফ গুডস সোল্ড যখন আমি করিয়েছিলাম, একটা ইনকাম স্টেটমেন্ট করাইছিলাম, দেখাইছিলাম তখন সেখানে। সেখানে একটা ইনকাম স্টেটমেন্ট ছিল, একটু মন দিয়ে শোনো। যে ইনকাম স্টেটমেন্ট তখন আমরা দেখেছিলাম যে সেলস রেভিনিউ থেকে আমি বাদ দিচ্ছি কি কস্ট অফ গুডস সোল্ড, গুডস সোল্ড বাদ দেওয়ার পরে পাচ্ছি কি গ্রস প্রফিট, গ্রস প্রফিট থেকে বাদ দিচ্ছি কি আদার অপারেটিং এক্সপেন্সেস। আদার অপারেটিং এক্সপেন্সেস মানে হচ্ছে কি যে সরি, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস পাবো কি নেট প্রফিট এবং নেট ইনকাম ইন দ্য কেস মেবি। ঠিক আছে? আচ্ছা, এখানে একটু জানি খেয়াল করে দেখো। আহ, যদি এটা ভালো করে বোঝো তাহলে অঙ্ক করতে তোমাদের অসুবিধা হবে না। আমি যদি 12,000 ইউনিট প্রডিউস করি, 12,000 ইউনিটের সেলস রেভিনিউ থেকে আমি বাদ দিচ্ছি কি 12,000 ইউনিটের প্রোডাকশন কস্ট। আচ্ছা, একটুখানি খেয়াল করে দেখো, জিনিসটা প্রডিউস করতে লাগে কি ভেরিয়েবল কস্ট এন্ড ফিক্সড কস্ট। দ্যাট মিনস 12,000 ইউনিট প্রডিউস করতে, সরি, 12,000 ইউনিট যদি প্রডিউস করি, বিক্রি করি যদি 10,000 ইউনিট, হাতে থেকে যায় মনে করো আমার 2,000 ইউনিট। ঠিক আছে? তো আমি 10,000 ইউনিটের সেলস রেভিনিউর এগেইনস্টে আমি বাদ দিচ্ছি কি 10,000 ইউনিট প্রডিউস করতে প্রোডাকশন কস্ট। একটু খেয়াল করে দেখো, 10,000 ইউনিটের প্রোডাকশন কস্ট, 10,000 ইউনিটের প্রোডাকশন কস্ট মানে হচ্ছে কি ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার এবং ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট। ঠিক আছে? আর এই ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড এর সাথে আবার কিন্তু ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডও আছে। ঠিক আছে? এখন মনে করো যে আন্ডার অ্যাবজর্পশন কস্টিং মেথড আমরা কি করি, দ্যাট মিনস এই সিস্টেমে যেটা আমরা করি এটাকে বলা হয় অ্যাবজর্পশন কস্টিং মেথড, যেটা যে সিস্টেমে আমরা কস্ট অফ গুডস সোল্ড ওই যে ওইখানে আমরা করেছিলাম, সেই সিস্টেমে আমরা করছি কি 10,000 ইউনিটের সেলস রেভিনিউর এগেইনস্টে আমরা বাদ দিচ্ছি কি কস্ট অফ গুডস সোল্ড, দ্যাট মিনস ওই 10,000 ইউনিটের প্রোডাকশন কস্ট। একটু খেয়াল করে দেখো, একটু পরেই আমি দেখাচ্ছি। 10,000 ইউনিট প্রোডাকশন কস্টের মধ্যে তাহলে কি কি পড়ছে? 10,000 ইউনিটের ভ্যারিয়েবল কস্ট, সরি, 10,000 ইউনিটের ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার, ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, জাস্ট 10,000 ইউনিটের। এই যে 2,000 ইউনিট আমি প্রডিউস করেছি, ওই 2,000 ইউনিটের ডাইরেক্ট ম্যাটেরিয়ালস এখানে আসবে না, ডাইরেক্ট লেবার আসবে না, ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড আসবে না, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আসবে না। ঠিক আছে? বিকজ ওই 2,000 ইউনিট আমি ওই অ্যাকাউন্টিং পিরিয়ডে বিক্রি করি নাই। নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ডে বিক্রি করব, যখন বিক্রি করব ওই 2,000 ইউনিটের সেই কস্ট গুলো আমি সেই 2,000 ইউনিটের সেলস রেভিনিউ এগেইনস্টে আমি বাদ দেব। আচ্ছা, এই প্রসেসে বাদ দেওয়ার পরে আমি পাবো কি গ্রস প্রফিট। দেন গ্রস প্রফিট থেকে আমি বাদ দিব কি আদার অপারেটিং এক্সপেন্সেস, দ্যাট মিনস সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। ঠিক আছে?
সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস হচ্ছে কি, এটাকে আমরা পিরিয়ড কস্ট হিসেবে ধরবো। পিরিয়ড কস্ট হিসেবে বা দ্যাট মিনস এটা আমি যত ইউনিটই প্রডিউস করি না কেন, ডাজন্ট ম্যাটার, আমি করবো কি পুরোটাই আমি এখানে চার্জ করে দেবো। ঠিক আছে, দ্যাট মিনস সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এবং ফিক্স এগুলোকে আমি যা যা আমার থাকবে আমি পুরোটা এখানে চার্জ করে দিচ্ছি। এটা কত ইউনিট আমি বিক্রি করছি না করছি ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, তারপরে আমি বাদ দিয়ে পাবো কি সরি নেট প্রফিট অর নেট লস ইন দ্য কেস মেবি। ঠিক আছে, আর ভেরিয়েবল কস্টিং এ আমরা কি করেছিলাম একটু আগে যে সিভিপি করে করাইছি। ঠিক আছে, সিভিপি তে আমি কি করেছি মনে আছে? সিভিপি তে আমি করিয়েছি কি সেলস রেভিনিউর এগেইনস্ট আমি বাদ দিচ্ছি কি ভেরিয়েবল কস্ট অফ সেলস, দ্যাট ইজ ভেরিয়েবল কস্টটুকু বাদ দিচ্ছি, ভেরিয়েবল রিলেটেড যত কস্ট আছে আমি বাদ দিব, বাদ দিয়ে পাবো কি কন্ট্রিবিউশন, দেন কন্ট্রিবিউশন থেকে আমি টোটাল ফিক্সড কস্ট বাদ দিচ্ছি। দ্যাট মিনস একটা অ্যাকাউন্টিং বেরে যা যা আমার ফিক্সড কস্ট আছে, ফিক্স ম্যানুফ্যাকচারিং কস্ট, ফিক্স সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট, ফিক্স অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, সবকিছু বাদ দিয়ে আমি যেটা পাবো দেন আমি সেটাকে প্রফিট ইন দ্য মানে প্রফিট বা লস যেটা হয় না কেন সেটা আমি বের করছি। ঠিক আছে, তোমরা একটু দেখো আমি কি লিখেছি। ওয়ান অফ দ্য মেজর ফাংশন অফ দ্য কস্ট অ্যাকাউন্টিং ইজ দ্য কস্টিং অফ এ প্রোডাক্ট ফর দ্য পারপাস অফ ভ্যালুয়েশন অফ ইনভেন্টরিজ এন্ড দ্য কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, there are two costing methods for these purposes যেটা অলরেডি করানো হয়েছে, একটাকে বলা হয় অ্যাবজর্পশন কস্টিং মেথড, একটা হচ্ছে ভ্যারিয়েবল কস্টিং মেথড। এই যে কন্ট্রিবিউশন টেকনিকে যে আমরা ইনকাম স্টেটমেন্ট করি সেটাকে বলা হয় ভ্যারিয়েবল কস্টিং মেথড। আমি আবার বলছি এই টেকনিকটাও কিন্তু খুব সোজা, মানে এই যখন তোমরা করবা প্র্যাকটিস করবে দেখবে যে এটাও খুব সোজা। ইট ইজ জেনারেলি ইউজ ফর এক্সটার্নাল ফিনান্সিয়াল রিপোর্ট, তাই না? যেটা আমি যখন করিয়েছিলাম তখন আমি বলেছিলাম, আর তখন আমি এই অ্যাবজর্পশন কস্টিং টার্মটা ইউজ করি নাই। ঠিক আছে, এখন আমি অ্যাবজর্পশন কস্টিং টার্মটা ইউজ করলাম। আর ভেরিয়েবল কস্টিংটাকে ইট ইজ জেনারেলি ইউজ ফর ইন্টারনাল ম্যানেজার ডিসিশন মেকিং পারপাস। আমি সিভিপি যখন বলেছিলাম তখনও বলেছিলাম আমরা এটা ম্যানেজারাল ডিসিশন মেকিং পারপাসের জন্য ইউজ করে থাকি, এটাকে আমরা বলি ভেরিয়েবল কস্টিং। ঠিক আছে, তখন ওই যে সিপিপি যখন করি এই টার্মটা আমরা ইউজ করি নাই। ঠিক আছে, এখন আমি এই টার্মটা ইউজ করছি। আচ্ছা, এখানে আমি কি লিখলাম? ইনকাম স্টেটমেন্ট ইজ প্রিপেয়ার্ড অ্যাকর্ডিং টু দ্য ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, ইনকাম স্টেটমেন্ট ইজ প্রিপেয়ার্ড অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রিবিউশন মার্জিন অ্যাপ্রোচ। আচ্ছা, এই দুটা এর মধ্যে যদি আমরা একই ইনফরমেশন দিয়ে যদি ইনকাম স্টেটমেন্ট তৈরি করি, ordinarily these two methods produce different figures for in net income and the difference can be quite large. সে একই ইনফরমেশন দিয়ে যদি আমি দুটো টেকনিকে যদি ইনকাম স্টেটমেন্ট তৈরি করি দেখবা যে দুটো ফিগার দুটো স্টেটমেন্টের মধ্যে যে প্রফিটটা পাবো প্রফিটটা কিন্তু ডিফারেন্ট ফিগার দেবে। ঠিক আছে, এটা আমি তোমাদের জন্য একটু ডিটেইলস লিখে দিচ্ছি। হ্যাঁ, absorption costing treats all production cost as a product, all production cost as a product cost। এই যে একটু আগে আমি যেটা বললাম, যেটা আমরা কি করছি যখন আমি প্রোডাক্ট কস্ট ডিটারমিন করবো, এই যে বললাম না কস্ট অফ গুডস সোল্ড, আমরা যখন বের করব তখন আমরা কি কি নিয়ে আসি? ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার, ঠিক আছে, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, আমরা সবই নিয়ে আসি। এটাই বলা হয়েছে absorption costing treats all cost production as a product cost regardless of whether they are variable or fixed. So আমি যখন ইউনিট প্রোডাক্ট কস্ট ডিটারমিন করব আন্ডার absorption costing, যদি থিওরিটিক্যাল ডিসকাশন আসে কোশ্চেন আসে এইভাবে তোমরা লিখে দেবে। So direct materials, direct labor, variable manufacturing overhead, fixed manufacturing overhead. Thus absorption costing methods allocates a portion of fixed manufacturing overhead to each unit of product along with the variable manufacturing overhead. যেটা এটা মানে হচ্ছে কি, তার মানে কি যে আমি 12,000 ইউনিট যদি আমি প্রডিউস করি, প্রত্যেকটা ইউনিটের মধ্যে কিন্তু আমার কি আছে, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেডও আমি অ্যালোকেট করছি, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যালোকেট করি। যেটা আমি একটু আগে বললাম, সে আমি যদি 10,000 ইউনিট যদি আমি বিক্রি করি, 10,000 ইউনিটের কিছু কস্ট এই বছরে আমি চার্জ করব, কিছু কস্ট 2,000 ইউনিট হিসেবে ওই বছরে সেটা চার্জ করে ফেলবো আমি। আর ভেরিয়েবল কস্টিং আমার কি হচ্ছে, under variable costing only those cost of production that vary with output are treated as product cost, যেটা ভেরিয়েবল কস্টটাকে শুধু আমি প্রোডাক্ট কস্ট হিসেবে ট্রিট করব। This would generally include direct materials, direct labor or variable manufacturing overhead. Fixed manufacturing overhead is not treated as a product cost. Under this method, rather fixed manufacturing overhead is treated as a period cost.
পিরিয়ড কস্ট হিসেবে পুরোটাই সেখানে চার্জ করে দিব, লাইক সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড ইট ইজ চার্জড অফ এগেইনস্ট রেভিনিউ ইচ পিরিয়ড। প্রতি বছর পুরোটাই আমি, দ্যাট মিন্স টোটাল কস্ট আমি, মানে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমি পুরোটাই ওই বছরে চার্জ করে দেব। কিন্তু ওইখানে আন্ডার অ্যাবজর্পশন কস্টিং কিন্তু আমরা কি করছি, পুরোটাই ওখানে চার্জ করে দিচ্ছি না। আমরা 10,000 যদি বিক্রি করি, শুধু 10,000 ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টে ওই বছরে চার্জ করব, আর 2,000 ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড পরবর্তী অ্যাকাউন্টিং পিরিয়ড আমি ক্যারি ফরওয়ার্ড করে দিব। যখন অঙ্ক করবো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটু ক্লিয়ার করে দিলাম, কনসিকুয়েন্টলি দ্য কস্ট অফ ইউনিট প্রোডাকশন ইজ ইন ইনভেন্টরি অর ইন কস্ট অফ গুডস সোল্ড আন্ডার দ্য ভ্যারিয়েবল কস্টিং মেথড contains no element of fixed manufacturing overhead cost. এই যে কথাগুলো যেটা বললাম, it is noted that selling and administrative expenses are never treated as product cost regardless of the costing method in use. এটা কখনোই আমরা এটাকে প্রোডাক্ট কস্ট হিসেবে কখনোই ট্রিট করি না। Thus, under either absorption or variable costing, selling and administrative expenses are always treated as period cost and deducted from revenues as incurred. আচ্ছা, এখন আমি কি করছি, এই জিনিস কথাগুলোই আমি এইভাবে লিখে দিয়েছি, তোমরা দেখবা। অ্যাবজর্পশন কস্টিং এ প্রোডাক্ট কস্ট যখন আমি ডিটারমিন করব, এভাবে এই চারটা আমি এলিমেন্ট ইয়ে করব, ঠিক আছে। আর ভেরিয়েবল কস্ট যখন আমি ডিটারমিন করব, এই তিনটাকে প্রোডাক্ট কস্ট হিসেবে ডিটারমিন করব। আর অ্যাবজর্পশন কস্ট এই দুটাকে পিরিয়ড কস্ট, এই তিনটাকে পিরিয়ড কস্ট হিসেবে ট্রিট করব। আচ্ছা, আমি ইনকাম স্টেটমেন্ট একটু দেখাই দিই, তবে একটু পরে অঙ্ক আমি একটা করাই দেবো। দুটো অঙ্ক আমি করানোর চেষ্টা করব। নেম অফ দ্য কোম্পানি, একটু আগে যেটা বললাম, সেলস লেস কস্ট অফ গুডস সোল্ড, এটা যে অ্যাবজর্পশন কস্টিং এর মেথডে কস্ট অফ গুডস সোল্ড যখন আমি বের করব, কি কি নিয়ে আসবো, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে আমি কি আসে, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস আসে, ডাইরেক্ট লেবার আসে, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড আসে, ঠিক আছে। আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটা তো আসবেই, সবই কোশ্চেনে থাকবে। এগুলো বাদ দেওয়া এই দুটো মিলিয়ে পাবো কি, কস্ট অফ গুডস সোল্ড, গ্রস প্রফিট, other operating expenses, variable selling and administrative overhead, fixed selling and administrative overhead, net income. Name of the company under variable costing, sales less variable cost of sales, variable manufacturing cost of goods sold, এর মধ্যে দেখো direct materials, direct labor, variable overhead, variable selling and variable expenses, মানে ভেরিয়েবল গুলো নিয়ে আসছি, contribution margin, total fixed cost, fixed manufacturing cost less fixed selling and administrative cost, ঠিক আছে। এই একটা ফরম্যাট। এখন মনে করো যেহেতু থিওরিটিক্যাল ডিসকাশন, মানে যতই এখন বলি না কেন, এই মুহূর্তে আমি যেহেতু জানি ওরকম ভাবে বুঝবা না, আনলেস আমি যদি না প্রবলেমটা বুঝাই, আমি প্রবলেমের মধ্যে চলে যাই, ঠিক আছে, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা একটা সিম্পল প্রবলেমটা আগে প্রবলেম দিয়ে বুঝাই, ঠিক আছে। Comparative income statement under variable costing and absorption costing technique. A company furnishes the following details for the year ended 31st December 2020 for preparing the income statement for the year ended for the year under absorption costing method and variable costing method. Sales, মনে করো একটা অ্যাকাউন্টিং পিরিয়ডে সে বিক্রি করছে এত ইউনিট at the rate of টাকা 10 per unit, ঠিক আছে, 1000 ইউনিট বিক্রি করছে। So variable manufacturing cost, টাকা 6 per unit। এখানে এই অঙ্কের মধ্যে যেহেতু আগে ছোট একটা অঙ্ক করাতে চাচ্ছি, এই অঙ্কের মধ্যে ব্রেক ডাউন করে দেয় নাই, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস কত, ডাইরেক্ট লেবার কত, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কত, সেটা বলে দেওয়া হয়। নরমালি অঙ্কের মধ্যে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং আলাদা আলাদা করে বলে দেওয়া হয়, যেটা আমি সেকেন্ড প্রবলেম মধ্যে ডিটেইলস করাবো। ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং ওভারহেড মনে কর টোটালস দেওয়া আছে 6 টাকা করে, তার মানে এই 6 টাকার মধ্যে ডাইরেক্ট লেবার আছে, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস আছে, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে, টোটাল হচ্ছে 6 টাকা করে। তাহলে প্রতিটা ইউনিট প্রডিউস করতে আমার লাগছে 6 টাকা করে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট কত, টোটাল লাগছে কত, 2200 ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট, ঠিক আছে।
তারপর ওই অ্যাকাউন্টিং পিরিয়ডে আমার লাগছে 2200 টাকা। ইউনিট প্রডিউস 1100 ইউনিট, দ্যাট মিন্স ওই অ্যাকাউন্টিং পিরিয়ডে আমার প্রডিউস হয়েছে কত? 1100 ইউনিট। ঠিক আছে, ওকে। ইউনিট সোল্ড এটা তো আগেই বলে দিয়েছে, 1000 ইউনিট বিক্রি করছে, তার মানে ইনভেন্টরি এট ক্লোজ হাতে আছে কত? আমার 100 ইউনিট। ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, তার মানে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এখানে এই অঙ্কের মধ্যে আমি একসাথে দিয়েছি, জাস্ট জিনিসটা বোঝার জন্য ছোট্ট একটা অঙ্ক দিয়ে বোঝাচ্ছি। ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড মনে করো 500, ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড মনে করো 400। তো এই জাস্ট সিম্পল একটা অঙ্ক দিয়ে আমি দেখাবো যে ইনকাম স্টেটমেন্টটা কিভাবে তৈরি করি। আগে ইউনিট প্রোডাক্ট কস্ট আমি বের করি, ঠিক আছে, তারপর ইনকাম স্টেটমেন্টটা তৈরি করে দেখাচ্ছি। সলিউশন, ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, ঠিক আছে। অ্যাবজর্পশন কস্টিং ইউনিট প্রোডাক্ট কস্ট বের করে দেখাচ্ছি। সো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, এটা কোশ্চেনে বলেই দেওয়া আছে না, 6 টাকা করে, মানে ইনক্লুডিং ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার ইউনিট আমি কিভাবে বের করব? তুমি দেখো 6 টাকা টোটাল হচ্ছে আমার 2200, প্রডিউস করেছি 1100 ইউনিট, সুতরাং পার ইউনিট ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে 2 টাকা করে। সো আন্ডার অ্যাবজর্পশন কস্টিং মেথড আমার ইউনিট প্রোডাক্ট কস্ট হবে 8 টাকা করে, ঠিক আছে। সো আন্ডার ভ্যারিয়েবল কস্টিং মেথড হবে ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে, ভ্যারিয়েবল কস্ট যখন আমি ইউনিট প্রোডাক্ট কস্ট বের করবো, এটা তো শুধু ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট নিয়ে আসছি 6 টাকা করে, ইনক্লুডিং ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার এবং ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 6 টাকা। সো আমি ইনকাম স্টেটমেন্ট তৈরি করি, আন্ডার ভ্যারিয়েবল কস্টিংটা আগে করে ফেলি। মনে করো যে তুমি একটু খেয়াল করে দেখো, 1000 ইউনিট বিক্রি করছি এট দ্য রেট অফ টাকা 10, ঠিক আছে, 10,000 টাকা। সো ভ্যারিয়েবল কস্ট অফ সেলস, ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে আমার কত? 1000 ইউনিট, তাই না? 1000 ইউনিট বিক্রি করছি এট দ্য রেট অফ 6 টাকা, 6000, ঠিক আছে। ভ্যারিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হচ্ছে আমার কত? 400 টাকা, ঠিক আছে, 400 টাকা নিয়ে আসছি এখানে, তার মানে 6400। সো কন্ট্রিবিউশন হচ্ছে কত আমার? 4000 টাকা। সো টোটাল ফিক্সড কস্ট আমি বাদ দিয়ে দিচ্ছি। ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে 2200, ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হচ্ছে 500, যা কোশ্চেনে আছে। তারপর আমি টোটাল ফিক্সড কস্ট বাদ দিচ্ছি, যা ফিক্সড কস্ট আছে সব আমি নিয়ে আসছি, ঠিক আছে। দেখো এখানে ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট আমি টোটালটাই বাদ দিয়ে দিচ্ছি। আমার নেট ইনকাম, নেট প্রফিট হচ্ছে 900। ধরো ভেরিয়েবল কস্ট বাদ দিচ্ছি, দেন আমি টোটাল ফিক্সড কস্ট বাদ দিচ্ছি। আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, and absorption costing হচ্ছে সেলস এত ইউনিট এট দ্য রেট অফ 10, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট আমি দেখো বের করছি 6 টাকা করে এত, ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট 1000 ইউনিট 2 টাকা করে বের করলাম, তাই না, পার ইউনিট 2 টাকা করে। 2 টাকা করে কেমন করে হলো মনে আছে? ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট হচ্ছে 2 টাকা করে, 2 টাকা করে হচ্ছে ওই যে 22, ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে 2200 ডিভাইডেড বাই 1100 ইউনিট, ভাগ দিলাম 2 টাকা করে পেয়েছি, ঠিক আছে, এই যে 2000। আচ্ছা, তুমি একটু খেয়াল করে দেখো, এইখানের মধ্যে আমি কিন্তু পুরো 2200টাই চার্জ করেছি, কিন্তু এইখানে আমি করছি কি, এখানে আমি মাত্র 2000 চার্জ করেছি, পুরোটাই কিন্তু চার্জ করিনি, তাই না। যত ইউনিট আমি বিক্রি করেছি শুধু তত ইউনিটের ম্যানুফ্যাকচারিং কস্ট আমি বাদ দিচ্ছি, ঠিক আছে, আমি 8000, তারপরে গ্রস প্রফিট পেলাম কত? 2000, লেস আদার অপারেটিং এক্সপেন্সেস, ভ্যারিয়েবল সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে 400, ফিক্সড সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে 500, আর টোটাল হচ্ছে আমার কত? 900, নেট প্রফিট হচ্ছে আমার 1100। তার মানে দুটো সিস্টেমের মধ্যে পার্থক্য দেখো, 200 টাকা প্রফিট এই সিস্টেমের মধ্যে আমার বেশি হচ্ছে। কেন বেশি হচ্ছে একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমি ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্টের দিকে খেয়াল করে দেখো, এইখানে আমি করছি কি, পুরোটাই চার্জ করে দিচ্ছি অ্যাজ এ পিরিয়ড কস্ট হিসেবে, 2200
কিন্তু এখানে কিন্তু আমি পুরো 2200 চার্জ করিনি, এখানে আমি শুধু 2000 টাকা চার্জ করেছি অ্যাজ এ পিরিয়ড প্রোডাক্ট কস্ট হিসেবে, যত ইউনিট বিক্রি করছি তত ইউনিট। আমি একটু লিখে দিলাম, the difference of 200 টাকা in the net income calculated under the two method is due to the difference between the cost of closing inventory। যে আমি যে ক্লোজিং ইনভেন্টরি আমার হাতে ছিল 200, সেই কারণে আমার এটা হয়ে গেছে। ঠিক আছে, এটা জাস্ট একটা ছোট্ট অঙ্ক আমি জাস্ট ক্লিয়ার করার জন্য চেষ্টা করেছি। দেখো যদি বুঝতে পারো দেন আমি সেকেন্ড প্রবলেমের মধ্যে চলে যাবো, ওটা একটু বড় ডিটেলস অঙ্ক। নাকি সেকেন্ড অঙ্কতে যাই? যদি না বুঝতে পারো দেন আমি আবার বুঝাবো। দেখো কি সেকেন্ড প্রবলেমে যাব? আচ্ছা ঠিক আছে, সেকেন্ড প্রবলেম আমি এটা আজকে পাঠাই দেব। প্রবলেম 2 অন আমি আরেকটা অঙ্ক রেডি করেছি, ওটাও তৈরি করা, হ্যাঁ ওটাও হাতে লেখা, ওইটাও দিয়ে দেবো, দেন এক্সারসাইজ কাটা দিয়ে দেবো। এটা একটা বই থেকে রেডি করেছি। মনে করো হার্ভে কোম্পানি প্রডিউসেস এ সিঙ্গেল প্রোডাক্ট উইথ দ্য ফলোইং ইনফরমেশন। মনে করো একটা কোম্পানি একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে, নাম্বার অফ ইউনিট প্রডিউসড অ্যানুয়ালি 25,000 ইউনিট, অ্যানুয়ালি সে 25,000 ইউনিট সে প্রডিউস করেছে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ঠিক আছে, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার এন্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড টোটাল দিয়ে দিয়েছে $10। ঠিক আছে, ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস মনে করো 3 টাকা করে পার ইউনিটে। ঠিক আছে, ওকে একটু ঠান্ডা মাথায় যায়, এগুলো হচ্ছে ভেরিয়েবল, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 10 টাকা করে। ঠিক আছে, ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস হচ্ছে 3 টাকা করে। ফিক্সড কস্ট পার ইয়ার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটা হচ্ছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 1,50,000 টাকাই বলে ফেলি মুখে, হ্যাঁ। ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস হচ্ছে 1,00,000 টাকা। জাস্ট সিম্পল একটা ইনফরমেশন। ওকে, এটা দিয়ে আমাকে করতে হবে কি ইউনিট প্রোডাক্ট কস্ট বের করতে হবে, তারপরে আমরা করব কি ইনকাম স্টেটমেন্ট তৈরি করব, ইউনিট কস্ট কম্পিউটেশন। ঠিক আছে, ইউনিট প্রোডাক্ট কস্ট ইজ ডিটারমিনড অ্যাজ ফলোস: অ্যাবজর্পশন কস্টিং এন্ড দেন ভেরিয়েবল কস্টিং। পারলে আরেকটা হয়তো করে দিব, ওইটা আমি রেডি করছি কিন্তু খুব ঝাপসা আসছে। আচ্ছা, অ্যাবজর্পশন কস্টিং, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার এন্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 10 টাকা 10 টাকা কোশ্চেনে দেওয়াই আছে, এটার ব্রেকডাউন করা নাই, হ্যাঁ 10 টাকা 10 টাকা। আচ্ছা, ঠিক আছে, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ঠিক আছে, কারণ অ্যাবজর্পশন কস্টিং এটা আনতে হবে। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড দেখো এখানে কোশ্চেনে দেওয়া আছে যে 1,50,000। এটাকে আমি কত ইউনিট প্রডিউস করেছে, এত ইউনিট প্রডিউস করেছে। ঠিক আছে, ভাগ দিলাম, তারপরে 6 টাকা পেলাম। সো ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং হবে 16 টাকা, আর ভেরিয়েবল কস্টিং এর তো সেটা আসবে না, হলো 10 টাকা করে। ঠিক আছে, আচ্ছা এখন তুমি দেখো এই কোয়েশ্চেনে কিন্তু বলা হয় নাই কত ইউনিট প্রডিউস করেছে বা কত ইউনিট বিক্রি করেছে। সো আমরা ধরে নিচ্ছি মোস্ট প্রবাবলি যত ইউনিট প্রডিউস করেছে তত ইউনিটই তারা বিক্রি করছে। আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, selling and administrative expenses are always treated as period cost। ঠিক আছে, পিরিয়ড কস্ট মানে আমি ততটা ওই আদার অপারেটিং এক্সপেন্স হিসেবে পুরোটাই আমি এখানে চার্জ করে দেব, and deducted from revenue as incurred। ঠিক আছে, সরি ডিডাক্টেড ফ্রম রেভিনিউ, রেভিনিউ থেকে আমি পুরোটাই চার্জ করে দেব। ইনকাম কম্পারিজন, ও না সরি এটা বলে দিয়েছে সোল্ড, আমি স্যার এখানে পরে ইনফরমেশন দিয়ে দিয়েছে। Income comparison of absorption and variable costing. Let's assume
the following additional information for Harvey Company. এত ইউনিটস were sold during the year at a price of টাকা 30 ইউনিটস। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে প্রথমে তো 25,000 ইউনিট প্রডিউস করেছে, পরবর্তী ইনফরমেশন দিয়েছে যে 20,000 ইউনিট তারা বিক্রি করেছে at the rate of টাকা 30 ইউনিটস। হ্যাঁ, sorry, at the rate of টাকা 30 units. There were no units in beginning inventory. হ্যাঁ, এটা মানে বছরের শুরুতে মানে অন্য বছর থেকে কোনো ইউনিট আসে নাই। Sorry. Now let's compute the net operating income using both absorption and variable costing. Absorption costing. এই যে সেলস এত ইউনিট at the rate of টাকা 30, beginning inventory নাই। ঠিক আছে, তোমরা যদি beginning inventory না থাকে এই সরি এই কলামটা তো এই লাইনটা তোমাদের না লিখলেও চলবে। ঠিক আছে, এইটা যদি বিগিনিং ইনভেন্টরি যদি না থাকে এটা না দিলেও চলবে। ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ড, দেখো এটা সংক্ষেপে লিখেছি, কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, তার মানে 25,000 ইন্টু 25,000 ইন্টু 16, 4 লাখ। আচ্ছা, গুডস অ্যাভেলেবল ফর সেল লেস এন্ডিং ইনভেন্টরি 16,000। এভাবে করে দেখিয়েছে, এভাবে করতে পারে, এভাবে করতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাকে বলবো, আমি তোমাদেরকে একটু আগে যেটা করাইছি একটু ভেঙে করাইছি বোঝানোর জন্য। একটু ঠান্ডা মাথায় দেখো, আমি ওইটা আমি হাতে লিখে করাইছি এই কারণে, একটু ভেঙে করাইছি একটু বোঝানোর জন্য। এই বইতে তো তোমাদের জাস্ট ওভারঅল তোমরা বুঝবে বা হায়ার লেভেলের জন্য একটু বুঝা করাইছে। এখানে যে কস্ট অফ গুডস সোল্ড, হ্যাঁ, যে এখানে দেখলে না, এখানে আমি কিন্তু দেখাইছি কিভাবে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 10 টাকা 6 টাকা, তাই না? এভাবে ভেঙে ভেঙে তোমরা যদি ওভাবে যদি মানে আলাদা করে বুঝে করতে পারো, মানে ডাইরেক্টলি 16 টাকা করে মানে গুণ করে এটা বের করে ফেলেছে কোরআন। বাট আমি তোমাদের বোঝানোর জন্য কোথায় যে প্রফিটের ডিফারেন্সটা হচ্ছে সেটা বোঝানোর জন্য কিন্তু আমি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড এবং ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আলাদা করে গুণ করে দেখিয়েছি। দেখো তোমরা কিন্তু কম্পেয়ার করো, ওই দুটো অঙ্কের মধ্যে কম্পেয়ার করে দেখো, বোঝানোর জন্য আলাদা আলাদা করে আমি দেখিয়েছি। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এবং ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড আলাদা করে গুণ করে দেখিয়েছি, মানে এরা কিন্তু একসাথেই করে দেখিয়েছি। ঠিক আছে, আর তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু একসাথেই 16 দিয়ে গুণ করে দেখাতে পারো, কোনো অসুবিধা নাই। আর কোথায় পার্থক্য হচ্ছে প্রফিটে সেটা দেখানোর জন্য আমি আলাদা করে দেখিয়েছি। 16 দিয়ে মাল্টিপ্লাই করলাম, গুডস অ্যাভেলেবল ফর সেল লেট এন্ডিং ইনভেন্টরি। আর আমি যে গ্যারিসনের বইটা ফলো করছি সেখানেও কিন্তু এই সিস্টেমেই করিয়েছে, যারা তোমরা বুঝতে পারো এই জন্য আমি ওই হাতে লিখে নিজে অঙ্ক বানায় ওইটা করে দেখাইছি। গ্রস মার্জিন লেস সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ভেরিয়েবল এত, ভেরিয়েবল 20 টাকা করে, 3 টাকা কোশ্চেনে বলে দেওয়া আছে, ফিক্সড 1 লাখ টাকা, নেট অপারেটিং ইনকাম হচ্ছে 1,20,000। ঠিক আছে, ভেরিয়েবল কস্টিং এখানে পরিষ্কার করে বলেও দিয়েছে, দেখো ভেরিয়েবল কস্ট সেলস less variable expenses, beginning inventory 9 at তো 25 into 10, goods available for sale less ending inventory at 10 50, less cost of goods sold, variable selling and administrative expenses 3 টাকা করে এত, ও এই যে variable manufacturing cost only এই যে 10 লিখে দিয়েছে। All fixed manufacturing overhead is expensed. দেখো contribution margin less fixed expenses, manufacturing overhead এখানে 1,50,000। ঠিক আছে, 1,50,000 দিয়ে রেট দিয়ে দিয়েছে, all manufacturing overhead is expensed। ঠিক আছে, এখানে পুরোটাই এখানে চার্জ করে দিয়েছে, চার্জ করে দিয়ে less selling and expenses is 1 লাখ, net operating income
এখানে তোমরা যদি এখানে যদি ব্রেকডাউন করে যদি এখানে দেখো, এখানে যদি ব্রেকডাউন করে তুমি দেখতা, তাহলে দেখতা যে এখানে কিন্তু পুরো 1.5 লাখ টাকা কিন্তু এখানে চার্জ করা হয় নাই। ঠিক আছে, তোমরা অঙ্ক করে দেখবা, কারণ পুরো চার্জ করে দেওয়া হয়, এখানে ডিটেলস পরে লিখে দিয়েছে। দেখো, কম্পেয়ারিং দ্য টু মেথডস, এই যে ওখানে পুরো 1,50,000 টাকা এখানে চার্জ করে দিয়েছে, কিন্তু দেখবা যে ওখানে ব্রেকডাউন দিয়ে ওখানে 1,20,000 মাত্র চার্জ করা হয়েছে, 30 লাখ টাকা ওখানে চার্জ করা হয় নাই। অ্যাবজর্পশন কস্টিং, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট, এখানে দেখো কস্ট অফ গুডস সোল্ড, অ্যাবজর্পশন কস্টিং এ ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট 2 লাখ টাকা, ফিক্সড ম্যানুফ্যাকচারিং 1,20,000 টাকা। দেখো তুমি দেখো এখানে একটু খেয়াল করে দেখো, এই একটু খেয়াল করে দেখো যে 32,000 টাকা দেখেছো, 3,32,000 টাকা চার্জ করলো না? ঠিক আছে, 3,32,000 টাকা কিভাবে চার্জ করেছে? এইভাবে চার্জ করেছে, এই যে 2 লাখ টাকা 1,20,000 টাকা এভাবে চার্জ করেছে। এন্ডিং ইনভেন্টরি এভাবে বাদ দিয়ে ফেলেছে 50, আর এভাবে বাদ দিয়ে ফেলেছে। এই যে টোটাল কস্ট 4,000 টাকা। তোমরা একটু ভালো করে দেখবে, কম্পেয়ার করে দেখবে, যদি সম্ভব হয় আমি যেভাবে করেছি সেভাবেও তোমরা করে দেখতে পারো, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আর দেখো, ফিক্সড ভেরিয়েবল এক্সপেন্সেস এই পুরো 1.5 লাখ টাকা এইভাবে এখানে চার্জ করে দিচ্ছে অ্যাজ এ পিরিয়ড কস্ট। Comparing the two methods. So we can reconcile. Profit difference আসছে কত? দেখো তো প্রফিট ডিফারেন্স কত আসছে। এখানে আসছে নেট 90,000, ওখানে আসছে কত 1,20,000, 30,000 টাকা প্রফিট ডিফারেন্স আসছে, তাই না? 30,000 টাকা ডিফারেন্স আসছে, এই যে 30,000 টাকা এখানে চার্জ করা হয় না, 30,000 টাকা ডিফারেন্স আসছে। এই যে 30,000 টাকা ডিফারেন্স আসছে। ভেরিয়েবল কস্টিং নেট ইনকাম 90,000 টাকা, আর এর আসছে 1,20,000 টাকা। কিভাবে আমি ডিফার্ড ইনভেন্টরি আমি কিভাবে ডিফার্ড করছি, যে 5,000 ইউনিট এট দ্য রেট টাকা 6 টাকা, যেটা আমার বের করলাম পার ইউনিট 6 টাকা করে। এই যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, দেখো ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 25 টাকা, 6 টাকা করে পার ইউনিট বের করেছিলাম, মনে আছে? এই 5,000 ইউনিট আমি ডিফার্ড করে ফেলেছি, 25,000 ইউনিট আমি প্রডিউস করেছি, 20,000 ইউনিট আমি বিক্রি করেছি, 5,000 ইউনিট কিন্তু আমি বিক্রি করি নাই। 5,000 ইউনিট নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ডে চলে গেছে। 5,000 ইউনিট প্রডিউস করতে যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড লেগেছে এট দ্য রেট অফ টাকা 6, এই 30,000 টাকাই আমি ওই অ্যাবজর্পশন কস্টিং এ চার্জ করি নাই, সেটা ক্যারি ফরওয়ার্ড করে দিয়েছি টু দ্য নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ডে। দ্যাটস ওয়াই ওই ইয়েতে প্রফিটটা 30,000 টাকা বেশি হয়েছে, 1 লাখ টাকা বেশি প্রফিট হয়েছে। তোমরা একটু ঠান্ডা মাথায় দুটো অঙ্কটা একটু কম্পেয়ার করে দেখো, অঙ্ক কিন্তু সোজা, ঠিক আছে? মোস্ট অফ দেম নিচ্ছে তো সবাই, দেখি এটা আনসার করে, মানে অসুবিধা হয় না, সবাই আলহামদুলিল্লাহ আনসার করতে পারে। শুধু একটু সময় নিয়ে একটু প্র্যাকটিস করবা, একটা দুটো অঙ্ক করলেই দেখবা যে খুবই সোজা। এখানে আর চেঞ্জ করা কিছুই নাই, একটু ইয়ে করবা। আর আমি বুঝায় দেওয়ার জন্য, আর আমি আরেকটা অঙ্ক আমি করেছি, মানে নিজে মানে তোমাদের বোঝানোর জন্য আরেকটা অঙ্ক নিজে লিখেছি আমি, ইয়ে করি না, ওটা আমি দিয়ে দেবো, প্র্যাকটিস করার জন্য দিয়ে দেবো। এই প্রবলেমটা আসে নাই মনে হয়। ওই যেটা আগে করিয়েছি সেই প্রবলেমটা কি আবার দেখাবো, দরকার আছে? প্রবলেম এই যে এটা, এইটা আমি একটু ভেঙে তোমাদের দেখিয়েছি।
তোমরা ওই অঙ্কটা যদি ভেঙে এভাবে যদি সাজায় বাসায় প্র্যাকটিস করো তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। নর্মালি বইতে, হ্যাঁ, গ্যারিসনের বই বলো, ওটা অন্য একটা বই থেকে নেওয়া, হ্যাঁ, এইভাবে আমার মতন এত ভেঙে করে না, ওইভাবেই করে। জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এটা ভেঙে করে দেখালাম, যেন তোমরা বুঝতে পারো যে কোথায় সব মানে পার্থক্যটা হচ্ছে। বাট ওরা কিন্তু অন্যভাবে পার্থক্যটা বুঝাই দিচ্ছে, ওটাও তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? আর আমি তাহলে আরেকটা জিনিস তোমাদের বুঝাই, একদম লাস্টে আমি একটা জিনিস দেখিয়েছি। এই যে রিলেশন বিটুইন প্রোডাকশন অ্যান্ড সেলস। যদি কখনো প্রোডাকশন ইজ গ্রেটার দ্যান যদি সেল হয়, তার মানে ইনভেন্টরি ইনক্রিজ হবে। সো প্রোডাকশন আমি বেশি করে ফেললাম, সেল কম হয়ে গেল, তার মানে ইনভেন্টরি মানে হাতে আমার বেশি ইউনিট রয়ে গেছে। তাহলে আন্ডার অ্যাবজর্পশন কস্টিং এ, হ্যাঁ, নেট রিলেশন বিটুইন ভেরিয়েবল কস্টিং এবং ইনকাম কি হবে? যত বেশি ইনভেন্টরি রয়ে যাবে, একটু খেয়াল করে দেখো, আমি এটাই কোশ্চেন করতে চাইছিলাম, সে ইনভেন্টরি যত বেশি থেকে যাবে, অ্যাবজর্পশন কস্টিং এ প্রফিট কিন্তু তত বেশি হবে দেন ভেরিয়েবল কস্টিং এ। ঠিক আছে? ইনভেন্টরি যত বেশি থাকবে আপনার অ্যাবজর্পশন কস্টিং এ প্রফিট তত বেশি হবে। সে প্রোডাকশন যদি কম হয় দেন সেলস এ ইনভেন্টরি ডিক্রিজ হবে, অ্যাবজর্পশন কস্টিং এ প্রফিট কম হবে দেন ভেরিয়েবল কস্টিং এ। সে প্রোডাকশন যদি ইকুয়ালস টু সেলস হয় কোনো চেঞ্জ হবে না, দ্যাট মিন্স প্রফিট ইকুয়ালস টু ভেরিয়েবল, মানে এই দুটো সিস্টেমে প্রফিট ইকুয়ালস টু সমান হবে। আমি এই এখানে যাই, এখানে তুমি একটুখানি খেয়াল করে দেখো, মনে করো এই সিস্টেমের মধ্যে এই কোয়েশ্চেনে কি ছিল, আমি কোয়েশ্চেনে ফিরে যাই, তোমরা একটু ঠান্ডা মাথায় দেখো এখানে কোয়েশ্চেনে কি ছিল। সে 1100 ইউনিট সে প্রডিউস করেছে, হাতে রয়ে গেছে 100 ইউনিট। আসলে আমি তো নর্মালি করি কি জানো, বোর্ডে হয় কি, আমার পাশাপাশি দুইটা স্টেটমেন্ট থাকে। স্টেটমেন্ট থাকলে হয় কি, স্টুডেন্টদেরকে আমি ওদের সামনে দুটো স্টেটমেন্ট থাকে, প্রশ্ন যখন করি ওরা কিন্তু চোখের সামনে দুটো স্টেটমেন্ট দিয়ে সুন্দর করে বুঝে আমার উত্তরটা না সুন্দর করে দিয়ে দিতে পারে, বুঝছো? মানে আলহামদুলিল্লাহ পারে, তোমরাও হয়তো পারবা, কিন্তু এখন যেহেতু সামনাসামনি নাই, মানে এই জন্য তোমাদের মানে মনে করো যে একটুখানি খেয়াল করে দেখো, সে 1100 ইউনিট প্রডিউস করেছে, বিক্রি করছে 1000 ইউনিট। ঠিক আছে? 100 ইউনিট আমার হাতে রয়ে গেছে, একটু ঠান্ডা মাথায় দেখো, এই ক্ষেত্রে কি ওর প্রফিট হয়েছে একজনের 1100, আরেকজন হয়েছে 900, মানে এই সিস্টেমের মধ্যে কোনো কারণে মার্কেট ফোকাস করতে পারে নাই, সে প্রডিউস করে ফেলেছে 1200 ইউনিট, হাতে রয়ে বিক্রি করছে সে 1000 ইউনিটই, হাতে রয়ে গেছে 200 ইউনিট। একটু চিন্তা করে দেখো, মার্কেট এটা ম্যানেজমেন্টের ব্যাপারে যদি চিন্তা করো, মার্কেট ফোকাস করতে পারে নাই, যে মার্কেট অ্যানালিস্ট আছে সে মার্কেট ফোকাস করতে পারে নাই, যে প্রোডাকশন ডিপার্টমেন্টটা করেছে কি ইচ্ছা মতো প্রডিউস করে ফেলেছে, 1200 ইউনিট প্রডিউস করে ফেলেছে, বিক্রি করছে 1000 ইউনিটই, তার মানে আমার হাতে রয়ে গেছে 200 ইউনিট। ঠিক আছে? আর দুটো সিস্টেমেই আমি কি করছি, ইনকাম স্টেটমেন্ট তৈরি করছি। তোমরা এখন চোখ বন্ধ করে দেখো, আমি এখন এই যে আমি চলে যাই ইনকাম স্টেটমেন্টের মধ্যে, আমি আমার সিম্পল ইনকাম স্টেটমেন্টে চিন্তা করে দেখি, এই তুমি চিন্তা করে দেখো এই সিস্টেমের মধ্যে। এখন তুমি দেখো এইখানে যদি আমি ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট যদি বের করতে চাই পার ইউনিট, এখানে কি পার ইউনিট ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট এখন আমি এখানে কত ইউনিট দিয়ে ভাগ দেব বলতে পারবে? বলো। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড যদি পার ইউনিট বের করতে চাই, কত ইউনিট দিয়ে ভাগ দেব? কত ইউনিট আমি প্রডিউস করেছি এখন? তবে কি ক্লাস করছো না ঘুমাচ্ছ?
কত ইউনিট দিয়ে ভাগ দেব কেউ বলে না। কত ইউনিট প্রডিউস করেছি? কি আমার কথা শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে, মাঝখানে অফ ছিল তো সেটা আচ্ছা, এই যে মনে করো ফিক্স, আমি কোনটুকু শুনতে পারো নাই সেটা আমাকে বলো। কতটুকু শুনেছো? এভাবে ক্লাস নিবই বা কেমন করে, বুঝতে তো পারছি না। তোমরা যদি রেসপন্স না করো আমি পড়াবো কি করে, বুঝতে তো পারছি না। এখন শোনা যাচ্ছে না? তাহলে আমি যে এতক্ষণ ধরে পড়ালাম কতটুকু পড়িয়েছি সেটা বলতে পারছো না? আমি কি বলেছি? আমি বলেছি যে কোনো কারণে যদি তো ইউনিট প্রোডাক্ট কস্ট কি হয়ে যাবে, আমার কমে যাচ্ছে। যেহেতু আমার প্রোডাকশন বেড়ে যাচ্ছে, ইউনিট প্রোডাক্ট কস্ট আমার কি হবে, কমে যাবে। তো ইউনিট প্রোডাক্ট কস্ট কমে গেলে আমার কি হবে দেখো। ইনকাম স্টেটমেন্টের মধ্যে চলে যাই। সো আমি সেলস আমার এত ইউনিট, এর বেশি তার করতে পারছি না। সো কস্ট অফ গুডস সোল্ড, আমি এটা ভেঙে ভেঙে বোঝানো, এই জন্য ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। সো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট আমার সেমই থাকবে, কিন্তু ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট আমি কিন্তু এখন 2 টাকা করে চার্জ করতে পারবো না। এখন আমার মনে করো 1 টাকা 75 করেই হবে, মনে করো সাপোজ। তার মানে 100 টাকা আমি বিক্রি করছি, 1 টাকা 75 পয়সা করে আমি চার্জ করছি। তার মানে আমি এখন আগে 2000 টাকা চার্জ করতে পারতাম, আর আমি 2000 টাকা চার্জ করতে পারবো না। এখন আমি চার্জ করবো মনে করো 1750 টাকা চার্জ করছি। তার মানে আমি আগে 8000 টাকা চার্জ করছি, বাট এখন আমি 8000 টাকা চার্জ করতে পারবো না। এখন আমি চার্জ করবো কত, মেবি 7750 টাকা চার্জ করছি। তার মানে আমার গ্রস প্রফিট বেড়ে যাবে, ঠিক আছে? গ্রস প্রফিট মনে করো আরো 2275 টাকা হয়ে যাবে, বা 200 আরো বেড়ে যাচ্ছে। তারপরে আদার অপারেটিং এগুলো আমার সেমই থাকবে। তার মানে আলটিমেটলি নেট প্রফিটটা বেড়ে যাচ্ছে। আগে 1100 টাকা আমার 1100 টাকা প্রফিট হতো, কিন্তু এখন আমার 1100 টাকা প্রফিট বেশি হয়ে যাবে। তোমরা পরে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, যদি প্রোডাকশন বেড়ে যায়, সেল যদি সমান থাকে, প্রফিট কিন্তু আলটিমেটলি কিন্তু আমার বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট কিন্তু আমার কি হয়ে যাবে, কমে যাবে। কমে যাওয়ার ফলে হচ্ছে কি, আমার অ্যাবজর্পশনটা আমার হয়ে যাবে, চার্জিংটা আমার এখানে কম হয়ে যাবে, যে এখানে এই চার্জটা আমার কম হয়ে যাবে। তাহলে গ্রস প্রফিটটা বেড়ে যাবে। গ্রস প্রফিটটা বেড়ে গেলে আমার আলটিমেটলি নেট প্রফিটটা আমার বেড়ে যাবে। তার মানে কি, আমি যদি যত আমার প্রোডাকশন বাড়বে, ঠিক আছে, পার ইউনিট আমার ম্যানুফ্যাকচারিং কস্ট হয়তো কমে যাবে ঠিকই, নেট প্রফিটটা আমার কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। তোমরা বলতে পারো যে হ্যাঁ নেট প্রফিট ম্যাডাম বাড়বে ঠিকই, কিন্তু লাভ ক্ষতিটা কি হবে? কিন্তু দেখো আন্ডার ভ্যারিয়েবল কস্টিং কোনো প্রফিট চেঞ্জ হবে না। দেখো সেলস, ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট সেমই থাকবে, ঠিক আছে? আমি পুরো দেখো পুরো এই যে ফিক্সড কস্ট এই পুরোটাই চার্জ করব, পুরো 900 টাকা নেট প্রফিট। না, যত ইউনিট আমি প্রডিউস করি না কেন, সেল যদি সমানও থাকুক না কেন, আমার কিন্তু প্রফিট কিন্তু আন্ডার ভ্যারিয়েবল কস্টিং প্রফিট কিন্তু 900 টাকাই দেখাবে, সব সময় 900 টাকাই প্রফিট দেখাবে, ঠিক আছে? তার মানে কি, তোমাদের প্রশ্ন হতে পারে ম্যাডাম তাহলে কি হলো, ওটা তো ভালোই হলো, যত আমি প্রোডাকশন করি আমার প্রফিট তো বেশি দেখাতে থাকবে। কিন্তু আলটিমেটলি তুমি খেয়াল করে দেখো, আমি কিন্তু সেল বেশি করছি না। সেল কি বেশি করছি? সেল বেশি আমি করছি না, আমার কিন্তু রেভিনিউ আর্ন হচ্ছে না, কিন্তু নেট প্রফিট কিন্তু বেশি দেখাচ্ছি। যদি নেট প্রফিট যদি আমি বেশি দেখানো হয়, তাহলে শেষে আমার কি কি লাভ, কি ক্ষতি হবে বলো তো দেখি? আমার কিন্তু ক্যাশ ইনফ্লো হচ্ছে না, রেভিনিউ হচ্ছে। খাতায় কলমে প্রফিট আমি বেশি দেখাচ্ছি, খাতা কলমে বেশি দেখানো মানে কি, আমার ট্যাক্স বেশি চলে যাবে, ইনকাম ট্যাক্স বেশি দিতে হবে না। ইনকাম ট্যাক্স বেশি দিলে হবে কি, ইনকাম ট্যাক্স বেশি দেখানোর পরে আমার গভর্নমেন্টের কাছে ট্যাক্স চলে যাচ্ছে, তার আফটার ট্যাক্স
এই যে আমার যে আফটার যে ট্যাক্স গুলো হবে, তোমরা হয়তো ফিনান্সিয়াল অ্যাকাউন্টে দিবে, আফটার যে ট্যাক্সের পরে আমাকে কি দিতে হয়, শেয়ার হোল্ডারকে বা ওনারকে আমাকে ডিভিডেন্ড দিয়ে দিতে হবে না, প্রফিট ডিস্ট্রিবিউট করে দিতে হবে না, তারপরে প্রফিট চলে যাবে শেয়ার হোল্ডারদের পকেটে, ওনারদের পকেটে। তার মানে কি এই যে ক্যাশ সেটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তার মানে কি অর্গানাইজেশন থেকে ক্যাশ চলে যাবে, বের হয়ে চলে যাবে, তবে আলটিমেটলি ক্যাশ কিন্তু অর্গানাইজেশনে থাকবে না, ঠিক আছে? তার মানে ক্যাশ ক্রাইসিস হয়ে যাবে, লিকুইডিটি ক্রাইসিসে পড়ে যাবে। ব্যাপারটা বুঝেছো? আমি সেল করতে পারছি না, আমার প্রোডাকশন হয়ে যাচ্ছে, সামহাও আমার ডিমান্ড নাই, আমি সেল করতে পারছি না, কিন্তু খাতায় কলমে প্রফিট বেশি আমার দেখানো হয়ে যাচ্ছে, ঠিক আছে? আলটিমেটলি কি হচ্ছে, ক্যাশ ক্রাইসিসে আমি পড়ে যাব। তারপরে কোন সিস্টেমটা ইন্টারনাল অ্যানালিসিসের জন্য কোন সিস্টেমটা বেটার? হ্যাঁ, ভেরিয়েবল কস্টিংটা বেটার। এই জন্যই ম্যানেজমেন্ট কোনটা ফলো করে, সিবিপিটা ফলো করে। তো নরমালি যেটা হয় কি, তোমাদের প্রশ্ন হতে পারে যে ম্যাডাম এটা হচ্ছে কি, তারপরে ছোট সিলেবাস তো এগুলো রিকনসাইল করা লাগে, রিকনসাইল করে দেন একটা সিস্টেমের মধ্যে আনতে হয়। আর তোমাদের তো এত তো আমাদের যাবো না, তোমাদের মধ্যে শুধু কি করতে হবে, যে কিছু ফিগার দেওয়া থাকবে, তুমি এই দুটো সিস্টেমের মধ্যে তোমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করবা। বাট এটা মাথায় রাখবা যে নরমালি ইচ্ছা মতন প্রোডাকশন করলে কি হবে, আমরা যদি সেল ঠিক মতন না করি আমাদের কি হবে, প্রফিট বেশি দেখানো হবে, বাট প্রফিট কিন্তু আলটিমেটলি আমরা দেখালে কি হবে, ক্যাশ তো আমাদের নাই, ক্যাশ ইনফ্লো হচ্ছে না, ক্যাশ ইনফ্লো না হলে কি হবে, সব ক্যাশ সব বের হয়ে যাবে, গভর্নমেন্টের কাছে চলে যাবে, আর সব ওনাদের কাছে চলে যাবে, শেয়ার হোল্ডারদের কাছে সব চলে যাবে, ক্যাশ ক্রাইসিস হয়ে যাবে, বুঝছো? এই তো তোমরা করবে কি এই দুটো, আমি ওই যে আরেকটা অঙ্ক আমি করেছি, হ্যাঁ ওটা একটু করে প্র্যাকটিসের জন্য দিয়ে দেবো। আর আর তোমরা যদি চাও আমি সিডিপির উপরেও আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিতে পারি, আর আমার মতন একটা আমি অ্যাসাইনমেন্ট দিতে পারি, যেটা দেবো সেটা যেন ইজি হয় সেটা দিয়ে দেবো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক, হ্যাঁ যদি একটু রেগে গিয়ে কথা বলে থাকি কিছু মনে করো না, আর যদি কখনো শুনতে অসুবিধা হয় সিআর এর কাছে ফোন নাম্বার আছে, ফোন করে দিবা। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম, রাখি, আল্লাহ হাফিজ।